সেটি আবার জাতীয় গ্রিডে কিভাবে করে সংযুক্ত হচ্ছে, এই পুরো সিস্টেমটা কিন্তু তারা ওই অফিসে বসেই দেখতে পারেন। তাহলে কি তারা সেইখানে কোনো মনিটরিং এ ঘাটতি ছিল নাকি, এরকম কোনো প্রশ্ন কি আপনারা তাদেরকে করেছিলেন? একদম সরাসরি আমরা এই প্রশ্নটি করেছিলাম। এর চেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যে সুলতানা, সেটি হচ্ছে আমাদের জাতীয় গ্রিড লাইনের প্রযুক্তিগত একটি বিশেষ সুবিধা রয়েছে, যেই সুবিধার মধ্য দিয়ে আসলে আমাদের জাতীয় গ্রিডের কোনো একটি অংশ যদি কোনো কারণে বিকল হয়, আমাদের সেটি ব্যাকআপ দেওয়ার আরেকটি ব্যবস্থা আছে। আমরা সরাসরি জানতে চেয়েছিলাম এই সুবিধা থাকা সত্ত্বেও কেন এই বিপর্যয়টি এসেছে। তারা আমাদেরকে যথারীতি কোনো উত্তর দেননি। আর তারা জানিয়েছে, আমরা সরাসরি তখন আবার জানতে চেয়েছিলাম সেক্ষেত্রে কি আপনাদের কোনো কর্মকর্তাদের ব্যর্থতা ছিল কিনা। তারা বলল ব্যর্থতাও যদিও থেকে থাকে সেটি আসলে তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে। তদন্ত না হওয়া পর্যন্ত আমরা এই বিষয় নিয়ে কোনো কথাই বলতে পারছি না। এখন যাই বলবো সেটি আসলে অনুমান হবে। তো আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম তাহলে সমস্যাটি সমাধান করছেন কিভাবে। সেক্ষেত্রে তৌফিক এলাহি আমাদেরকে জানিয়েছিলেন যে একটি সিস্টেম যেহেতু এরকম বিকল হয়ে পড়েছে এবং পুরো উৎপাদন বন্ধ হয়ে গেছে, আমরা আসলে সেই জায়গা থেকে শুরু করছি, আমরা উৎপাদনে ফিরছি এবং সেই উৎপাদন হওয়ার পর সেটি বিতরণে যাচ্ছি। বিতরণে যাওয়ার ক্ষেত্রে তারা নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। আমরা বিকেল 3:30 নাগাদই দেখেছি কিছুটা আশার আলো আমরা দেখতে পেয়েছিলাম, কেননা রাঙামাটি, ময়মনসিংহ, সিলেট সহ দেশের বেশ কয়েকটি জেলার বিদ্যুৎ কেন্দ্রগুলো বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা ফিরে পেয়েছিল এবং বিতরণ ব্যবস্থায় যখন গিয়েছে ঠিক তখনই তারা বলছে ফ্রিকোয়েন্সির যে একটা অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়, সেই অ্যাডজাস্টমেন্টটি তারা সঠিকভাবে করতে পারছে না এবং সেই দুর্বলতার কারণেই আসলে দ্বিতীয় দফায় আরো একবার বিপর্যয় হয় এবং সেই বিপর্যয়ের পর আমরা দেখেছি টানা 10 ঘন্টা পর আসলে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে। তাহলে সেটি কি আসলে আসলে ব্যবস্থাপনার দক্ষতার ঘাটতি ছিল নাকি আসলে টেকনিক্যাল ত্রুটি ছিল? তারা স্বাভাবিক দৃষ্টিতে বলছে যে আপাত দৃষ্টিতে যে দুর্ঘটনাটি আমরা দেখতে পাচ্ছি সেটি একটি দুর্ঘটনা এবং কারিগরি ত্রুটির কারণে হয়েছে বলে তারা ধারণা করছে। কিন্তু এর পেছনে অন্য কোনো বিষয় আছে কিনা, কর্মকর্তাদের অবহেলাজনিত কোনো কারণ আছে কিনা, সেই বিষয়টি নিয়ে তারা পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে কিছুই জানাতে পারেনি। সুলতানা, আপনি কি আমাদেরকে কোনো আশার কথা জানাতে পারেন যে স্বাভাবিক হতে মানে কবে নাগাদ স্বাভাবিক হবে, একেবারে স্বাভাবিক হবে, সেই বিষয়ে কি বলেছেন? সেই বিষয়টি নিয়ে রাত 10টার একটু আগে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাহি আমাদের সামনে কথা বলেছেন। তিনি সে জায়গায় পরিষ্কার করে জানিয়েছেন যে আগামীকাল দিনের মধ্যে এই ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠবে, সারা দেশে বিদ্যুতের সবকটি লাইন সচল হবে এবং আজ রাতের মধ্যে ঢাকাকেও সচল করা হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। ওকে তানজির, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু শুনে আসতে চাই আসলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বক্তব্য, কারণ তিনি বলেছেন আজ রাতের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে। তো তার বক্তব্যটি শুনে আসব। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বেশ ঝামেলা করছে। ঝামেলাটা এখনো আমরা তার থেকে উত্তরণ এখনো হয়নি। সারা দেশ এক হিসাবে অন্ধকারের মধ্যে আছে। তবে আশা করা যাচ্ছে যে আজকের মধ্যেই রাত্রে 12টার মধ্যেই হয়তো আমরা আবার বিদ্যুৎ ফিরে পাবো। 12টার মধ্যে বিদ্যুৎ ফিরে আসবে। 12টা বেজে গেছে। আমি কথা বলতে পারি? প্লিজ। আমি যেটা বলতে যাচ্ছি, আপনার বগুড়া করেসপন্ডেন্ট এবং তানজির এরা যেটা বললেন, দেখেন অদ্ভুত বিষয়। বগুড়া বলছে সব বিদ্যুৎ এসে গেছে, 18 মেগাওয়াট না কত লাগবে, এসে গেছে, কিন্তু আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। আবার এদিকে বলছে ঢাকায় প্রায় অর্ধেকের মতো, চাহিদা আছে প্রায় 6000 মেগাওয়াট, আপনার এই মুহূর্তে সরবরাহ আছে প্রায় 3000 মেগাওয়াট, তো আসবে যাবেই তো, ঠিক আছে। কিন্তু আবার দেখেন, অর্থাৎ যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম যে টেকনিক্যাল নো হাউ কিংবা সেই ধরনের দক্ষ জনশক্তি আমাদের, আপনার করেসপন্ডেন্ট বললেন যে তানজির, যে ব্যাকআপ আছে, যেটা বহরমপুরে কাজ করলো সেটা এখানে কাজ করছে না এবং এখানে সামান্য শুরু হয়ে রামপুরে আবার কি বিপর্যয় হলো, আবার বন্ধ হয়ে গেল। অর্থাৎ ব্যাকআপ গুলো কাজ করছে না। তাহলে কি এখানে যথেষ্ট দক্ষ ম্যান পাওয়ার নেই যারা এটা হ্যান্ডেল করতে পারে, যে ব্যাকআপ কাজ করবে? তাহলে তো এতক্ষণ ধরে এই বিপর্যয়টা থাকতো না। অর্থমন্ত্রী বললেন যে 12টার মধ্যে বিদ্যুৎ এসে যাবে, এখন একটা প্রায় বাজে, আশা করি বিদ্যুৎ আসে নাই। আচ্ছা, আমরা আশা করি না, এটা আমরা আশা করি দ্রুত স্বাভাবিক হবে। আচ্ছা, আমি যোগ করবো কিছু। সেটা হচ্ছে যে ঠিক যে এই বিপর্যয়ের পর বিদ্যুৎ উপদেষ্টার কথা অনুযায়ী তারা প্রথম চেষ্টা করছেন যে এই বিপর্যয়টা কিভাবে কাটানো যায়, কত দ্রুত বিদ্যুৎ সরবরাহ
সচল করা যায় বা স্বাভাবিক করা যায়, সেই চেষ্টা ভালো। কিন্তু বিপর্যয়টা কেন ঘটলো এবং এটি চিহ্নিত যদি না হয় তাহলে পরবর্তীকালে ঘটতে পারে। আরেকটা হচ্ছে আমাদের তদন্ত কমিটির প্রতি আমাদের ভরসা খুব কম, কারণ সরকারি তদন্ত কমিটি মানে ব্যর্থতা ঢাকার জন্যই করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো সুতরাং সেটি হবে না বলে আশা করি, যদি সেরকম একটি তদন্ত কমিটি এবং পূর্ণাঙ্গ মানে জনগণকে জানানো যে এই তদন্ত রিপোর্ট একটা জমা দেওয়া হবে, কিন্তু সেটি জনগণ জানতে পারবে কিনা যে এর বিস্তারিত কেন কিভাবে ঘটেছে, কারা এর জন্য দায়ী এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটি জনগণ জানতে চায়। বিপর্যয় ঘটতেই পারে এবং পরবর্তী বিপর্যয় যাতে না ঘটে সেজন্য তারা সতর্ক থাকবে এবং সেটি জনগণের প্রতি, এটা হচ্ছে একটি কি বলবো যে নির্বাচিত বলি, গণতান্ত্রিক বলি বা একটি দায়বদ্ধ সরকার যে জনগণের প্রতি, সেই সরকারের কর্তব্য যদি তারা করে। ঠিক, হ্যাঁ, কিন্তু দেখেন ব্যাকআপ থাকার পরেও আমার সেই ব্যাকআপ যখন কাজ করে না, তাহলে তো আমাদেরকে বলতেই হয়, মানে ব্যাকআপ আপনার এক জায়গায় এক স্টেশনে কাজ করবে, আরেক স্টেশনে করবে, আরেক স্টেশনে করবে না, আরেক স্টেশনে করবে। ব্যাকআপের চেয়ে বড় যেটা হচ্ছে যে আমাদের অধিকাংশ বিদ্যুৎ কেন্দ্র কিন্তু বেশ পুরানো, নতুনগুলো বাদে। যে যদি আপনি বলছেন যে গত 5 বছরে অর্ধেক কেন্দ্র যদি হয়ে থাকে, এর বাকিগুলো পুরানো। তো এই পুরানো বিদ্যুৎ কেন্দ্র ম্যান পাওয়ারও কিন্তু পুরনো, যারা ব্যবস্থাপনার সঙ্গে আছেন। আচ্ছা, ম্যান পাওয়ারের পরে আসছে, যন্ত্রপাতি পুরানো, এই যন্ত্রপাতি পুরানো, লাইন পুরানো, সুতরাং এখানে দুর্ঘটনার আশঙ্কা থাকেই। এবং নতুন যে কেন্দ্রগুলো, সেগুলো ঘটার কারণটা কি? সেখানে তাহলে কোনো না কোনো প্রযুক্তিগত ত্রুটি আছে, অথবা যারা পরিচালনা করছেন তাদের ব্যর্থতা আছে। সুতরাং আমরা চাইবো যে এটি এর একটা পূর্ণাঙ্গ তদন্ত এবং তা জনগণের কাছে জানানো। নিশ্চয়ই আপনিও সেটাই চান নাকি? হ্যাঁ, আমি একটা কথা বলছি। ধরেন ম্যান পাওয়ারের কথা সোহরাব বললেন, সত্যি, কিন্তু আমাদের ম্যান পাওয়ারের কিন্তু কোয়ালিটি ইমপ্রুভ করেছে। যেমন বিএসসিসি ভবনে যে অগ্নিকাণ্ড হলো, আমার দেশ পুড়ে গেল। গতবারও আমরা 7 সালে যখন আগুন লাগলো, তখন আমরা দেখলাম কি বিপর্যয়, মানে বিধ্বস্ত একটা পরিস্থিতি এই সিভিল ডিফেন্সের। কিন্তু এবার কি এফিশিয়েন্টলি তারা উইদিন 1 আওয়ার সমস্ত জিনিসটা তারা হ্যান্ডেল করে ফেলেছে। উই শুড বি প্রাউড অফ ইট যে আমার সন্তান, কারণ যে এটা উপরতলার কারণে যেতে পেরেছে, কারণ ওই ক্রেন তখন তো ওই মই ছিল না তাদের কাছে, ছিল না, অনেক যন্ত্রপাতি আনা হয়েছে। অর্থাৎ আমরা এগুচ্ছি, আমরা যে পিছিয়ে পড়ছি খুব একটা আমি তা বলি না। আর তদন্ত কমিটি সম্পর্কে যেটা সোহরাব বলেন, আমি 100% একমত যে তদন্ত কমিটি মানেই হলো কোন একটা জিনিসকে ধামাচাপা দেওয়ার ইয়ে। আমাকে দিয়ে আধা মিনিট সময় দেন, আমি একটা যোগ বলতে পারি, বিদ্যুৎ সম্পর্কিত নয়। সেটা হলো যে তদন্ত কমিটির ভাগ্য, সেটা আমি বলছি। সেটা হলো যখন দেখা গেল ইন্দিরা গান্ধী অনেক জিনিসের ইয়ে করেছেন, ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। যখন উনি পাওয়ার থেকে চলে গেলেন, তখন বলা হলো, স্যার উনি তো অনেক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, এটি কি করা যায়? বলো, চলে যাচ্ছেন তো, তাহলে আরেকটা ইয়ে করো, ওনার ভিত্তিপ্রস্তরগুলো এনে একটা মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করো। তদন্ত কমিটির ভাগ্য সম্ভবত এরকম। হ্যাঁ, অধিকাংশ সময় আসলে তদন্ত কমিটির রিপোর্ট পাওয়া যায় না, পাওয়া গেলে সেগুলো কোনো বাস্তবায়ন নাই। কিন্তু এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভালো আছে, এটি আমরা আসলে গর্ব করার মতোই, যে এবং এই অবস্থা অব্যাহত থাকবে আমরা সেটাও আশা করি, এবং এই ধরনের বিপর্যয় যেন আর না হয় সেই প্রত্যাশাও আসলে রাখাই উচিত আমাদের। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা যেখানে যে অবস্থায় আছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন।